করবো। স্টোরিটা হচ্ছে রংপুর জেলার তারাগঞ্জ থানার আর হচ্ছে বুড়িরহাট নামক একটা জায়গার স্টোরি। তো যার স্টোরিটি শেয়ার করবো তার নাম হচ্ছে, এলাকার লোকজন তাকে ফকি আলী নামে চেনে। ইনি যে কাজটা করতো রাসেল ভাই, যে গ্রাম অঞ্চলে হয় কি যে ধানের মৌসুমে আপনার হচ্ছে প্রায় হচ্ছে যে পাম্প দিয়ে আর কি জমিতে সেচ দেওয়া হতো আর কি। তো যেহেতু স্টোরিটা হচ্ছে আপনার 1996 এর ওই দিকে, বাট তখন হচ্ছে গ্রাম অঞ্চলে ইলেকট্রিসিটি ওইভাবে ছিল না। তখন কি করা হতো আপনার যে তেল চালিত মেশিনে আর কি ওদের সেচ সুবিধাটা নিত সবাই। তো যেহেতু অনেক দূর দূরান্ত থেকে নিত, আর ওই সময় দেখা যেত যে সবার ওইভাবে ক্যাপাবিলিটি থাকতো না, যে সেচ পাম্প ইয়া করার ক্যাপাবিলিটি সবাই থাকতো না। তো যাদের একটু অবস্থান ভালো ছিল তারা এই কাজটা করতো আর কি। তো তারপর হচ্ছে তো অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসতো, তো অনেক জারে করে তেল নিয়ে আসতো বা সিরিয়াল দিতে হতো, যে কারোটা রাতে দিবে, কারোটা সকালে দিবে, বিকালে দিবে, বাট এরকম করে তিনি একটু রুটিন করতেন। তো তারপরেও প্রতিদিনে যাওয়ার সময় ওনার ওয়াইফের কাছ থেকে উনি কিছু খাবার নিতেন, যাতে ক্ষুধা লাগে, এই জন্য তিনি খাবার নিতেন। ফার্স্ট দিন যিনি খাবার নিয়ে যায় উনি, তো যাওয়ার পর ওনার যে একটা এনভায়রনমেন্টটা বলে দিই, যে ওনার একটা পাম্পের ঘর ছিল, ঘরের পিছনে একটা জঙ্গল ছিল, এন্ড হচ্ছে সামনের দিকটা হচ্ছে আপনার একটা 3 থেকে 4 কিলোমিটার দূরে একটা নদী ছিল আর কি। তো উনি কি করতো যে ওই মেশিন স্টার্ট করে উনি বিভিন্ন জমিতে দেখতো যে পানিটা ঠিকভাবে যাচ্ছে কি যাচ্ছে না। তো ফার্স্ট দিন উনি মেশিন স্টার্ট করে দেন হচ্ছে উনি হচ্ছে জমি দেখতেছে পানি যাচ্ছে কি যাচ্ছে না। তো দেখার পর ভাবলো যে ক্ষুধা যেহেতু লাগছে, জাস্ট একটু খেয়ে আসি। তো উনি যখন ঘরে আসার পর দেখে যে আসলে ওনার যে টিফিন ক্যারিয়ারে খাবারটা নিয়ে আসছে, টিফিন ক্যারিয়ারটা খুব সুন্দর করে কি জন্য খেয়ে ক্লিন করে রাখছে। তো উনি ভাবলো যে আমি তো খাবার নিয়ে আসলাম, নাকি ভুলে খাবার দেয়নি, তো কেউ যদি খাইতো তো টিফিন ক্যারিয়ারতে এত সুন্দর করে ক্লিন করে রাখতো না। বাট উনি একটা খটকা লাগে। তারপর উনি বললো আচ্ছা ঠিক আছে, বাসা যেয়ে জিজ্ঞাসা করবো। তো ওনার ওয়াইফ বলে না আমি তো ঠিকই দিচ্ছি। তো তারপর বলে এটা কি হলো, তো ঠিক আছে এটা বাদ দাও। তো তারপরে 3-4 দিন নর্মাল ছিল সবকিছু ওকে। দেন হচ্ছে উনি তারপরে 1 সপ্তাহ পর উনি আবার সেম কাজটাই করছে, সেচ দিচ্ছে, ঘুরে আসতেছে। তো উনি যখন বলতেছে আজকে ঠিক আছে খাবারটা রাখবো এবং আমি দেখবো যেটা কে খায়। তো এটা বলার পর উনি বাইর হয়েছে, আর ঘর থেকে বাইর হয়ে দেখতেছে যে দেখি আমার জমিতে সেচ ঠিকভাবে পানি যাচ্ছে কি যাচ্ছে না। তো উনি ঘর থেকে বাইর হওয়ার পর দেখতেছে যে ওই নদীর ওই দিক থেকে একটা সাদা পোশাক পরিহিত একজন লোক আসতেছে। তো উনি যে আসতেছে বাট প্রায় অনেকক্ষণ থেকে আসতেছে, বাট ডিস্টেন্সটা কমছে না। উনি যে ওনার কাছে পৌঁছাবে বাট এই ডিস্টেন্সটা কমছে না। উনি বলতেছে একটু পথ আসতে তো এতক্ষণ লাগার কথা না। উনি বলতে দেখি আমি একটু আগে যা দেখি আসলে কি এটা। তো উনি যখন যাচ্ছিল উনিও ওই লোকটার কাছে পৌঁছাতে পারছে না। উনি ভাবলো যে এটা কি হচ্ছে। তারপরে উনি যখন যাচ্ছিল হঠাৎ করে তিনি কিউরিসিটি বশত ভাবলো দেখি একটু আমার মেশিনের ঘরের দিকে একটু তাকাই। ঘরের যখন একটু লুক দেয় তো উনি দেখে যে অসংখ্য কুকুর ঘরটা থেকে বের হচ্ছে, জঙ্গলের দিকে যাচ্ছে। তারপরে উনি আবার ওনার ফ্রন্ট সাইডে আবার লুক দেয়, যে লোকটাকে দেখলাম। তো দেখার পর দেখি যে না লোকটা ওখানে ভেনিশ হয়ে গেছে। তো পিছন থেকে কেউ একজন ডাকতেছে ওনাকে, অনেক সাউন্ড করে ডাকতেছে যে আপনি কই যাচ্ছেন। তো উনি অলমোস্ট নদীর কিনারে চলে আসছে প্রায়। তো উনি পিছন থেকে এসে আপনি কই যাচ্ছেন। তো বলতেছে আমি তো জমিতে দেখতে আসছি যে ঠিকভাবে পানিগুলো যাচ্ছে কি যাচ্ছে না। তো বলছে আপনি তো প্রায় নদীর কাছে চলে আসছেন, নদীর আশেপাশে আপনার জমি নেই, আপনি কই যাচ্ছেন। তারপরে উনি তখন ওনার ঘোটা কেটে যাওয়ার পর ওনাকে শেয়ার করে না, যদি ভয় পেয়ে যায়। তারপরে ফজরের সময় উনি বাসায় এসে কাউকে কিছু বলেন না। বলার পর আবার প্রায় 3-4 সপ্তাহ সব ওকে ছিল। তো তারপরে ওনার ওয়াইফ সেম জিনিসটাই দেখে। তো একদিন রাতে প্রায় হচ্ছে ফজর আজানের আগে ওনার হাজবেন্ড ফজর আজানের সময় আসে বাসায়। তো আগে কেউ একজন টোকা দিছে দরজায়। টোকা দিয়ে ওনার টোনটা এরকম ছিল না, হাজবেন্ডের টোনে ওনাকে কল করছে যে দরজাটা খুলো, আমি আসছি। তারপরে উনি দরজাটা খুলে, তো আগে তো গ্রামে যেহেতু ইলেকট্রিসিটি ছিল না, বাট হ্যারিকেন নিয়ে যখন বাইর হয়, তো বাইর হওয়ার পরে ওনার হাজবেন্ডকে উনি ডাকছে যে তুমি কোথায়। তো তারপর ওনার হাজবেন্ড উনি ভাবছে হয়তো বা ওয়াশরুম গুলো একটু দূরে হয় গ্রাম অঞ্চলে, আপনি জানেন। তো উনি ভাবছে হয়তো বা উনি ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য গেছে। তো উনি যখন ওয়াশরুমে যায় দেখে যে ওখানে কেউ নেই। তো উনি বললো যে উনি কি আমার সাথে এই ধরনের ফান করতে পারে, বাট উনি তখন রুমে ব্যাক চলে আসেন। আসার পর ওনার হাজবেন্ড সেদিন ফজর আজানের সময় আসেনি, উনি একটু প্রায় 7টা-7:30 দিক বাসায় আসে। তো উনি বলে আচ্ছা তুমি তো কালকে আসছো। তো বলে না আমি তো আসিনি, তুমি আসলা, তুমি আমাকে ডাকলা, আমি দরজা খুললাম, খুলে দেখি তুমি নেই, তুমি আমার সাথে এই ফানটা কেন করলা। তো ওনার হাজবেন্ড ওনাকে রাগারাগি করে, তোমাকে তো আমি একদিনই বলছি যদি কেউ ডাকে তুমি খুলবা না, আগে জানালা দিয়ে দেখবা, কনফার্ম হবা, দেন তুমি দরজা ওপেন করবা, তার আগে তুমি কেন খুঁজছো। ওনার হাজবেন্ড অনেক বকাঝকা করে। তো সেদিনের মতোই যায়, বাট এটা যে ভয়াবহতা সামনের দিকে আরো অনেক একটা করুন, সেটা ওনার স্ত্রী সেটা আগে থেকে করতে পারেনি, উনিও পারেনি। তো একদিন ওনার স্ত্রীকে উনি বলে যায় যে আজকে আমি বাসায় এসে ফজরের নামাজ পড়বো। তারপরে উনি চলে যায় ওনার ওখানকার কাজ শেষ করে। ওনার ওয়াইফ আজান দিচ্ছে, উনি বলতেছে উনি তো বলে গেছে যে উনি ফজর আজানের সময় আসবে, নামাজ পড়বে, বাট উনি এখনো আসতেছে না কেন। প্রায় দেখা যাচ্ছে যে আপনার 6-7টা বেজে গেছে। তো উনি তখন
জমির দিকে যাওয়া শুরু করে। তো যাওয়ার পরে ওনার যে রাসেল ভাই যে পানি যায় যে ড্রেন গুলো আছে, জি। তো ড্রেনের মধ্যে দেখে যে ওনার মাথাটা নিচুর দিক হয়ে উনি শুয়ে আছে। উনি তো চিল্লাচিল্লি শুরু করে, তারপরে লোকজন আসে। তারপরে যখন ওনাকে ওখান থেকে উঠানো হয়, রাসেল ভাই ওনার মুখটা এত বিভ্রস ছিল যে কেউ যেন থেতলে দিয়েছে, এরকম ছিল। তো আচ্ছা। দেখে ওনার ওয়াইফ অনেক চিল্লাচিল্লি করে সবাই, তারপরে ধরা, তখন তো উনি ডেথ অলরেডি। বাসায় নিয়ে আসে, এলাকায় তো তুলপার অবস্থা যে এরকম ফকির আলী মরে গেছে ট্রেনে পড়ে। আচ্ছা। দেন হচ্ছে যেহেতু ওটা অস্বাভাবিক মৃত্যু, তো এটাতে পোস্টমর্টম ছাড়া কখনোই দাফন করবে না। দেন হচ্ছে পুলিশরা চলে আসে। আসার পরে ওটাকে, যেহেতু গ্রামের ব্যাপার, লোকজনকে দেখা যাচ্ছে যে ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান তারা রিকোয়েস্ট করতেছে উনি ভালো মানুষ, নামাজ পড়তো, পোস্টমর্টম না করতে। যেহেতু পুলিশের যেটা রুলস এটা তো তারা পালন করবেই। তো দেন এগুলো করতে, প্রসেসিং করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তারপরে লাশটাকে তো নিতে হবে, কারণ হচ্ছে যে গ্রাম থেকে প্রায় আমাদের রংপুর সরকারি মেডিকেল অনেক দূরে। তারপরে হচ্ছে ওখান থেকে একটা পিক আপ ঠিক করা হয়েছে, পিক আপে করে লাশটাকে নেওয়া হবে। তো পুলিশ বলে পিক আপ ওয়ালাকে যে আপনি সামনে যাবেন, আমরা পিছন দিক থেকে আপনাকে ফলো করবো। তো রাসেল ভাই প্রায় হচ্ছে 1 কিলোমিটার যাওয়ার পর হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পর তো বলে স্টার্ট তো বন্ধ হয়ে গেছে, এখন তো এটাকে কিভাবে নিব। তখন কি করে, পুলিশের গাড়ির পিছনে গাড়িটাকে রশিদে বেঁধে তারপরে গ্যারেজ পর্যন্ত নেওয়ার চেষ্টা করে। যখন আপনার হচ্ছে পুলিশের যে ছিল ড্রাইভার, উনি যখন ড্রাইভ করছে, বাট উনি হঠাৎ করে হার্ট ব্রেক করে দেয়। এখন ওনাকে বলে আচ্ছা তুমি এভাবে হার্ট ব্রেক করে রাস্তার মাঝখানে, তা বলছে স্যার আমি নিতে পারছি না। তা বলে কি হয়েছে, তা বলে আমি রাস্তাকে ফাইন্ড আউট করতে পারছি না। তো বলে কেন, আর রাস্তা তো ঠিকই আছে। স্যার আপনি ঠিক দেখতেছেন, বাট আমি একটা রাস্তাকে 4টা করে দেখছি। তো উনি বললো হয়তো বা সারাদিন এত গ্যাঞ্জাম ছিল, বা হয়তো বা একটু হ্যালোসিনেশন হতে পারে। তো ঠিক আছে, গাড়িটা ওই যে চায়ের দোকানের কাছে দাঁড়াও, আমরা একটু ফ্রেশ হয়ে। তো সবাই চাটা খাওয়ার পর দিন প্রায় ওখানে 10 মিনিট স্পেন্ড করার পর আবার যখন তারা রওনা দিবে, রওনা দেওয়ার পর আসলে তখন সব ঠিক ছিল, বাট ফাইনালি তারা হচ্ছে পৌঁছায় মেডিকেলে। তো এখন যেহেতু করবে, তো করার পর ডোমরা চলে আসে, সবাই চলছে, প্রসেসিং চলছে পোস্টমর্টম করার জন্য। তো আসলে তারা যেহেতু এত এক্সপার্ট, বাট তারা কেন জানি হিমশিম খেয়ে যাচ্ছে। মানে দুইজন ছিল, একজন লাস্টটাতে তাকিয়ে আছে, একজন বিভিন্ন সিজার করার জন্য সব নিয়ে আসছে, বাট তারা কোনোভাবে শুরু করতে পারছে না যে আমরা কিভাবে শুরু করবো, কোত্থেকে শুরু করবো, এইরকম আর কি। একদম আরেকজনকে জিজ্ঞাসা করছে তুমি শুরু করো, এ বলছে না তুমি শুরু করো। তারা তাদের মধ্যে একটা গোলযোগ লেগে গেছে। তখন পুলিশ বলেছে তোমাদের সমস্যাটা কি? তখন কাছে স্যার আমাদের প্রবলেম হচ্ছে যে আমরা কোনোভাবে শুরু করতে পারছি না। তা বলে একটু ফাজলাম ওনাকে, তোমরা যে কাজটা এক্সপার্ট শুরু করতে পারছো না মানে কি? তো তারপরে যেহেতু পুলিশ ওই শুনছে একটু যে মৃত্যুটা কিভাবে ঘটছে ওনার ওয়াইফের কাছ থেকে শোনার পর, উনি তখন বলে ঠিক আছে আমাদের যেহেতু কেন্দ্রীয় মসজিদে হুজুর আছে, আমরা হুজুর হেল্প নিতে পারি। তখন হুজুরকে কল করা হয়, হুজুর চলে আসে। হুজুর তখন আসা মাত্রই বুঝতে পারে যে এটা হচ্ছে জিন ঘটিত মৃত্যু, এটা একটু প্রবলেম হবে, বাট আমি সাময়িক সময়ের জন্য কিছু দোয়া দরুদ পড়ে এটা ঠিক করে দিতে পারি, বাট পরে কি হবে এটা আমি বলতে পারবো। তারপর রাসেল ভাই তখন উনি ঠিক করে দেয়, একটু দোয়া দরুদ পড়ে দেয়। দেন হচ্ছে পোস্টমর্টম করার পর বাসায় নিয়ে আসার পর লাশ গোসল করানো সব ওকে, বাট দাফন টাফন করা শেষ। দাফন করার প্রায় 1 সপ্তাহ পর প্রবলেমটা শুরু হয় ওনার ওয়াইফের সাথে। হঠাৎ করে রাতে হচ্ছে টিনের চালে অসংখ্য ঢিল ছুটছে, ডিস্টার্ব করছে, দরজায় টোকা দিচ্ছে, ওনার হাজবেন্ডের টোনে ডাকাডাকি করছে। ওনার ওয়াইফ খুব নিতে পারছে না। তারপর উনি একটা কবিরাজের কাছে যায়, কবিরাজকে বলেন যে আমার এই প্রবলেম হচ্ছে। তো বলে যে ঠিক আছে আমি তো এটা পারবো না, আমি একটা রেফারেন্স দিচ্ছি, আপনি ওনার সাথে যোগাযোগ করতে পারেন। তারপর উনি যখন রেফারেন্সটা দেন রাসেল ভাই, তখন উনি ওই কাছে যান আর কি, কবিরাজের কাছে। তো কবিরাজ যেটা অনেক ইনফর্ম করে যে আপনার রুমে বক্সের মধ্যে একটা ছোট একটা পুতুল আছে। রাসেল ভাই আমি একটা করে আসছি যে উনি একটা ওনার ঘরে ফার্স্ট টাইম যখন উনি ওই জিনিসটা দেখছেন, তো উনি একটা পুতুল পাইছেন, ছোট্ট খুবই ছোট আকৃতির একটা পুতুল। ওই পুতুলটা উনি ঘরে এসে রাখেন, বাট ওনার ওয়াইফ জানতো না। তো তখন হুজুর বলে ওই পুতুলটা হচ্ছে আপনি একটা ছোট্ট একটা ব্যাগে করে ব্ল্যাক কাপড়ের একটা ব্যাগ তৈরি করবেন, তৈরি করে ওই ব্যাগে করে আপনি পুতুলটা হচ্ছে ওই নদীতে ফেলাই দিবেন। ওনার ওয়াইফ হচ্ছে পুতুলটাকে একটা ব্ল্যাক কালারের ইয়াতে করে উনি তারপরে ফেলাই দিয়ে আসেন। তো তারপর থেকে ওনার বাড়িটারি বন্ধ করে দেওয়ার পর সবকিছু ওকে ছিল। এই ছিল আমার ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। আপনার প্রথম ঘটনার জন্য প্লিজ একটু বলবেন আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। ধন্যবাদ রাসেল ভাই। সবাইকে আসসালামু আলাইকুম। আমি নাহিদ, আসছি ডুয়েট গাজীপুর থেকে। জি। তো আমি যে গল্পটা বলবো এটা আমার এলাকার চাটমোহর পাবনার, আর এটা আমাকে বলছে আমার সিনিয়র স্যার মাসুদুর রহমান। তো ঘটনা হচ্ছে 2006 সাল। তো আমার স্যার, বলি যে স্যার টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তো আপনার থেকে ঢাকাতে থাকতো বাসাতে। উনি জব করতে করতে হঠাৎ 2 দিনের ছুটিতে বাসায় যেতে রাতে পৌঁছায়, বাড়িতে মানে বাড়িতে পৌঁছায়। বাড়িতে পৌঁছানোর পরে রাতে অনেক রাতে পৌঁছানোর পরে ঘুমায়। কারণ ঘুমে আনুমানিক ভোরবেলাতে হঠাৎ করে স্যার একটা স্বপ্ন দেখে। ওটা হচ্ছে এরকম যে কেউ বলতেছে যে মানে আজান দিচ্ছে যে আজানে একটা মানে শোক সংবাদ আসছে একটা। স্বপ্নটা এরকম ছিল যে শোক সংবাদ, তিনি কেউ একজন মারা গেছে। তো এই শোক সংবাদ শোনার পরে মানে স্যারের ঘুমটা ভেঙে যায়। তো ঘুম থেকে উঠে স্যার এখন ফ্রেশ হলো। ফ্রেশ হওয়ার কিছুক্ষণ পরে, প্রায় 15-20 মিনিট পরে, মানে সত্যি এলাকার থেকে ওই মসজিদ থেকে ওই যেই স্বপ্নটা দেখছে স্যার, ঠিক সেই স্বপ্ন, হ্যাঁ হুবহু সেই স্বপ্নটাই মানে বলতেছে মসজিদ থেকে, মানে মসজিদ থেকে যে একটি শোক সংবাদ, অমুক মারা গেছে, ওনার জানাজা হবে মানে 4টা-5টার দিকে, অর্থাৎ
আসরের নামাজের পরে আমাদের ওখানে একটা কলেজ ছিল, এই কলেজের মাঠে অনুষ্ঠিত হবে জানাজা নামাজটা। তো জানাজা নামাজটা এখন যখন ওই লোকটা মারা গেছে, তো ওই স্যারের আম্মু ওই লোকটাকে চিনতো, খুব চিনতো, এবং ওই লোকটা ভালো ছিল এরকম। তো স্যারের আম্মু স্যারকে বললো যে স্যার যেহেতু ছিল যে তুই একটু এই লোকের জানাজাতে একটু অংশগ্রহণ করিস, যেহেতু স্যার কিন্তু 2 দিনের ছুটিতে আসছে। তো আচ্ছা ঠিক আছে, এখন স্যার ওইটা আমলে নিছে। তারপর স্যার থিঙ্কিং করতেছে কি ব্যাপার আমি বুঝলাম না, আমি স্বপ্ন দেখলাম একটা, সেটাই আবার বাস্তবে প্রকাশ হলো। তো একটা কিউরিসিটি, আচ্ছা ঠিক আছে আমি জানাজাতে থাকবো, মানে শেষ পর্যন্ত থাকবো। সচরাচর জানাজা হলো, জানাজার পর এখন গোরস্থানে মাটি দেওয়ার জন্য লাশ নিয়ে গেছে, স্যারও গেছে। জানাজা করার শেষে মাটি দেওয়ার পরে যেটা হয় আমাদের দেখা যাচ্ছে কি যে মানে কবরটা অনেক মানে ইয়ে করে, অনেকে অনেক বাঁশ কেটে, তারপরে কি মানে টাটা ইচ্ছা গাড়ি যেগুলো বলি আমরা, তো ওগুলা দিয়ে খুব সুন্দরভাবে সাজালো, মানে সাজায় ইয়ে করে কবরটা প্রস্তুত করে। তো ওইখানে আমাদের মানে যে ইয়েটা ছিল, হুজুরটা ছিল জানাজা নামাজটা পড়ায়, ইনস্ট্যান্ট হুজুর কিন্তু কবরের ওখানে দাঁড়ায় আছে, দেখতেছে যে কবর প্রস্তুত করা ঠিক হয়েছে কিনা। যেহেতু হুজুর মানে জানাজা পড়াইছে এবং লাশ দাফন দেওয়া মানে শেষ পর্যন্ত কিন্তু হুজুরের মানে দায়িত্ব থাকে এরকম। এখন হুজুর মানে কবর কমপ্লিট হয়েছে আর 10 থেকে কি 15 সেকেন্ড পরেই মানে মুনাজাত করবি, এটা মানে আমাদের ইসলামে এরকম নিয়ম আছে যে কবর দেওয়ার পর সাথে সাথেই মানে বেশি দেরি মানে করতে হয় না, দেখা যাচ্ছে কি যে কিছুক্ষণ পরেই মানে মোনাজাত ধরতে হয়, তো দোয়া করতে হয়। তো এখন যে মুহূর্তে মোনাজাত করবে মানে কে জানি ওই মানে যে হুজুরটা জানাজা পড়াইছে পিছন থেকে কে জানি একজন মোনাজাত ধরছে আর কি। তো এইটা আর কি কেউ বুঝতে পারেনি, মোনাজাতটা অনেক বড় হয়েছে, মোনাজাত মানে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো মোনাজাত। তো এখন মোনাজাত হয়েছে, এখন দোয়া হচ্ছে, এখন কেউ কিছু বলতে পারছে না। কিন্তু যখন এট দ্য টাইমে সবাই বিরক্তি হয়েছে তখন একজন বলে ফেললো যে হুজুর একটু মানে দোয়াটা একটু শর্ট করে করে, তখন কিছুক্ষণ পরে আবার মানে দোয়া শেষ হয়ে যায়। তো যাই হোক, দোয়া শেষ হওয়ার পরে এখন হুজুর কিন্তু সামনে যে হুজুরটা ছিল জানাজা নামাজ পড়াইছে, সেই হুজুর কিন্তু দোয়া করে মানে দোয়া মোনাজাতটা ধরে নেই। সে হুজুর পিছন থেকে ঘুরে বলছে আচ্ছা কে কোন হুজুর বা কে এই দোয়াটা ধরলোটাকে। তখন বাকি মুসল্লিরা যারা পিছনে ছিল তারা বললো যে হুজুর এটা তো আপনি হুজুর আপনি নামাজ জানাজা নামাজ পড়ছেন, এটা তো আপনি ইয়ে করবেন, আপনি তো মোনাজাত ধরছেন। তো হুজুর না আমি তো মোনাজাত ধরিনি, আমি তো মোনাজাত ধরলে এত বড় করার তো কোনো মানে প্রশ্নই আসে না। কে ধরাইছে? হুজুরেরও কিন্তু রাগ আছে যে কে এরকম একটা রাগারাগির পড়ায় একটা পর্যায়ে সবাই বললো, মুসল্লিরা বলেছে যাই হোক যেটা হওয়ার হয়েছে, এখানে রাগারাগি করে কোনো লাভ নাই, হয়তো গায়েবী ভাবে কোনো একটা লোকটা ভালো ছিল যেহেতু হয়তো এরকম একটা মানে কোন একটা ফেরেস্তা হয়তো এরকম একটা মানে মিরাকেল একটা ঘটনা ঘটছে। তো যাই হোক এই বিষয়ের পরে ওই দিন বড় ভাইটা ইনস্ট্যান্ট ছিল, তার ঠিক 1 বছর পরে একই ডেটে অর্থাৎ 7 সালের একই ডেটে ভাইটা আবার ছুটি পায়, এরকম জবের ইয়ে করার পরে ছুটি পায়, আবার সে বাসা আসে। কিন্তু সে যে ওই একই ডেটে আসছে এটার ভাইয়া জানে না, সেটা ভাইয়া জানে না, এটা পরে জানতে পারে, সে বাসা আসার পরে জানতে পারে। তো যেহেতু সে জানে না, সে ট্রেনে আসবে, জব করছে মানে অফিসে কাজ করছে, বিকাল দিয়ে কাজ করে বের হয়েছে সন্ধ্যার আগে, ওইখানে তো আর কোনো মানে ট্রেনে যাবে বাসাতে, এখন ট্রেনে করে বাসাতে যাবে কিন্তু ওইখানে কোনো বসার মতো মানে স্ট্যান্ডিং টিকিট কাটছে কিন্তু বসার কোনো সিট পায়নি। যে লোকটা মারা গেছে ওই যে মারা গেল জানাজা এবং কবর দিল, ভাইয়া কিন্তু ওই লোকের চেহারাটা দেখেনি। আর যেহেতু ভাইয়া অনেকদিন পর পর মানে বাসায় যায়, হয়তো চেহারা দেখলে চিনতে পারে, হয়তো নাম জানে না, অথবা নাম শুনলে চিনতে পারে চেহারা জানে না, এরকম হতে পারে বলে যে স্টেশনে আসলো, সেই স্টেশনে ওই লোকটাকে দেখছে, দেখার পর চিনতে পারছে যে হ্যাঁ এই তো আমার এলাকার আঙ্কেল। তো এলাকার আঙ্কেলটা যে কথাটা বললো, এখন এলাকার আঙ্কেল ওকে দেখেও চিনতে পারছে, হ্যাঁ কি খবর তুমি এখানে, তো বললো যে এই বিষয়ে আমি তো এখানে থাকি, এখানে জব করি, তো আমি বাসায় যাচ্ছি আজকেতে ছুটিতে, 2 দিন ছুটি পাইছি। তো আচ্ছা ঠিক আছে আঙ্কেল এবং ওই যে লোকটা মারা গেছে ওই লোকটা সেই 2007 সালের এই ভাইয়ের সাথেই দেখা, তো ভাইয়া তো দেখেনি চেনেও নাই, তো ওইভাবে বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে একসাথে যাই। তো ওই আঙ্কেলের আবার টিকিট কাটা ছিল, অ্যাডভান্স টিকিট, সিটিং মানে সিট সহ। আঙ্কেল আবার কি করছে যে ঠিক আছে তুমি বসো আমরা একসাথে যাই, পরে এরকম মিলেমিশে যেতে পারবো, বেশি দূরে না কাছেই। তারপরে এইভাবে করে মাঝখানে আসার পথে মাঝখানে অনেক আলাপ আলোচনা হয়েছে, আঙ্কেল তার বিষয় বলছে, হ্যাঁ তারপর আমার বড় ভাই তিনিও তার বিষয়ে আলাপ আলোচনা করছে। তো এইভাবে আস্তে আস্তে বাসায় পৌঁছালো, রাত তখন 2টার দিকে মানে বাসাতে আসছে। তো বাসাতে আসার পরে সেম মায়ের আম্মুর সাথে দেখা হলো, বাসাতে আসা আম্মু ছিল স্যারের আম্মু থাকে, তো আম্মুর সাথে কথা বলতে বলতে তো বললো যে আজকে তো এই বিষয়ে একটা আঙ্কেল সাথে আসলাম, তো আঙ্কেল তো আমাকে তার সিটে নিজে না বসে, সে একবারও বসেনি, আমাকেই তার সিটটা দিল। তাই মনে করলাম হয়তো আমাকে ভালোবাসে বা স্নেহ করে, সেই হিসাবে আমাকে তার ইয়েটা দিস। আমিও আঙ্কেলকে জোরাজোরি করছি বসার জন্য, বাস আঙ্কেল একটাবারের জন্য বসে, খালি আমাকে বসান। সেফ ইভেন যেগুলা স্টেশনের টপিকস আছে, টপিকস যেগুলো হয় সেগুলাতে আঙ্কেল আমাকে অনেক চিজ অথবা জুস হ্যাঁ এগুলা কিনে দিছে, আমি খাইছি, মানে আমাকে খুব আদর করতে করতে নিজের ছেলের মতো আদর করতে করতে নিয়ে আসতো। নিয়ে আসার পরে এগুলো বললো এবং আঙ্কেলের যে ছেলের কিছু কথা বললো, তখন ওই আমার ওই বড় ভাইয়ের আম্মুটা বুঝতে পারলো যে এটা
সেই 1 বছর আগে যে লোকটা মারা গেছে সেই লোকটাই ছিল। 7 বছর আগে বলেছিলেন। না না না, 2007 সালের ঘটনা। আচ্ছা আচ্ছা, 1 বছর আগে। 1 বছর আগে, হ্যাঁ, একই ডেটে, মানে মৃত্যুবার্ষিকী, সেই যে ঘটনাটা, মানে 1 বছর আগে যে লোকটা মারা গেছে সেই লোকের সাথে আছে। ওই সময় তো আমার ওই ভাইয়াটা আর কি জানাজা অংশগ্রহণ করছে এবং মাটি দিচ্ছে, কিন্তু চেহারা তো দেখেনি। আর ভাইয়া তো থাকে না এলাকা, ঢাকাতে জব করে, যে মাঝে মাঝে যায় 2-1 দিনের ছুটিতে, হ্যাঁ, তো যার জন্য চেহারাও দেখতে পারে নাই। ইভেন ওই যে ট্রেনে আসার পথে যে আলাপ আলোচনা হয়েছে, ওই আলাপ আলোচনায় কিছু বলছে, ওনার আত্মীয় রিলেটেড, ওই আঙ্কেলের আত্মীয় রিলেটেড কিছু কথা বলছে, তো ওনার আম্মাটা বুঝে ফেলছে যে এটা ওই লোকটাই। তখন আমার বড় ভাইয়ার আম্মু খুবই মানে হতভম্ব হয়ে গেল যে কিভাবে সম্ভব এটা, যে 1 বছর আগে তুই, বললো ভাইয়াকে, বললো যে তুই তো তোর জানাজা করলি তোর আঙ্কেলের, এবং আজকে সেই আঙ্কেলের আবার হচ্ছে, মানে যেহেতু পাশাপাশি তো একদম বাড়ির পাশাপাশি তো 1 বছর উপলক্ষে হয়তো দোয়া মিলাদ এরকম কিছু হয়, অনেকে আবার কালেমা এরকম কুরআন শরীফ খতম দেয়, তো সেই হিসাবে ওই আঙ্কেলের আম্মুকেও দাওয়াত দিছিল, যেহেতু আঙ্কেল মানে ছোট বড় ভাইয়ের আম্মুকেও দাওয়াত দিছিল, যেহেতু বড় ভাইয়ের আম্মু থাকে, যে বললো যে এই আঙ্কেল তোর 1 বছর, এই আঙ্কেলই মারা গেছে, তোর হয়তো খেয়াল নাই, মনে থাকিস না, এখানে আসিস না, আর যার জন্য তুই দেখিস। তখন বড় ভাই তো মানে খুব শক খাইছে যে কিভাবে সম্ভব এটা, মানে আমার সাথে এরকম হওয়ার কারণটা কি। সে একবার মানে স্বপ্ন দেখলো, স্বপ্ন দেখার পরে সেটা আবার বাস্তবে হলো, তারপর আবার জানাজাতে অংশগ্রহণ করে এরকম একটা মিরাকেল হলো, দেন আবার আজকে বাড়িতে আসলাম, এই ধরনের হওয়ার কারণটা কি। তখন বড় ভাই আর আম্মু বললো ওই রাতেই বললো যে দেখ, বিষয়টা হচ্ছে তুই যখন ছোট ছিলি, তোর ওই আঙ্কেলটা, মানে তোর যখন অসুখ হয়েছিল ছোটবেলায়, তো অনেক অসুখ হয়েছিল, অনেক ট্রিটমেন্ট করছিলাম, কিছু জ্বর হয় ছোট বাচ্চাদের, যেগুলো ডাক্তার ওষুধ এগুলো কাজ করে না, দেখা যাচ্ছে কি বনজ বা ভেষজ যদি ওষুধ আমরা খাওয়াই, এই ধরনের অথবা কবিরাজি যদি ওষুধ খাওয়াই, তাহলে ওই ক্ষেত্রে মানে সেরে যায়। ওই আঙ্কেলটা নাকি কি জানি একটা গাছ, এরকম পাতা অথবা গাছের রস এরকম নাকি, তখন দেখছে মানে আমার ডাক্তারের ট্রিটমেন্টে কাজ হচ্ছে না, মানে অনেক, মানে বড় ভাইটা মানে না বাঁচা এরকম একটা পর্যায়ে, তখন নাকি ওই আঙ্কেলটা বড় ভাইকে নিয়ে 1 দিন না 2 দিন কাছে রাখছিল, এরকম একটা রাখার পরে কিছু চিকিৎসার বনজ ভেষজ অথবা কবিরাজি চিকিৎসা করে তাকে সুস্থ করছে। তো যার জন্য বলা চলে কি সেই আঙ্কেলের ট্রিটমেন্টে তার নতুন লাইফ সে ফিরে পাইছে। যেহেতু আঙ্কেল মারা গেছে, তো তখন মানে বড় ভাইয়ার আম্মুটা মানে বুঝতে পারছে যে যেহেতু এই বিষয়টা ছিল, তাহলে সেহেতু বড় ভাইয়ের সাথে এরকম ঘটনাটা ঘটছে, যেন মারা যাওয়ার পরেও 1 বছর পরেও তাকে হয়তো এইভাবে আসে। ধন্যবাদ রাসেল ভাই, এটাই ছিল। থ্যাংক ইউ সো মাচ। প্রথম যে অতিথি তিনি আবার একটা ঘটনা বলবেন এবং তারপরে আপনার ঘটনাটা আমরা শুনবো। থ্যাংক ইউ রাসেল ভাই, সাকিব আগে। You're most welcome. রাসেল ভাই, এখন স্টোরিটা শেয়ার করবো। স্টোরিটা হচ্ছে 2008 এর একটা ঘটনা। এই জি। স্টোরিটা হচ্ছে আমার এক ছোট মামা, ওর নাম হচ্ছে রাকিব সরকার। রাসেল ভাই, সরাসরি স্টোরিতে চলে যাচ্ছি। জি। রাসেল ভাই, ও একটা টাইম হচ্ছে মাদ্রাসা স্টুডেন্ট ছিল, বা মাদ্রাসা স্টুডেন্ট থাকাকালীন অবস্থায়, তো ওর মাদ্রাসার পড়ালেখা ওর ভালো লাগছে না। তো ওর বাবাকে বলে যে আব্বু, আমার মাদ্রাসার পড়া ভালো লাগছে না, আমি মাদ্রাসায় আমি পড়বো না। তো তারপরে হচ্ছে ওর বাবা ওকে নিয়ে এসে একটা তারাগঞ্জে, একটা রংপুর জেলার তারাগঞ্জ থানার একটা গ্রামের স্কুলে ওকে ভর্তি করা যায় আর কি। তো হয় কি যে সামার ভ্যাকেশনে সব স্কুল থেকে হচ্ছে পিকনিকে চলে যায়, তো ওদের স্কুল থেকে যথারীতি পিকনিকে যাওয়া হয় আর কি। তো দেখা যাচ্ছে যে রংপুর থেকে প্রায় অনেক দূরেই ছিল, বাহিরে একটা পিকনিক প্লেস ছিল। তো ওখান থেকে তারা পিকনিক শেষ করে, তো দেখা গেল যে ফিরতে রাত 12টা হয়ে যায়। তো সবাই জানে যে আপনার হচ্ছে পিকনিকের বাসগুলো ফার্স্ট অফ অল স্কুলে আসে, স্কুল থেকে যে যার মতো বাসায় চলে যায়। তো ও বাসায় স্কুলে চলে আসে, আসার পর ওর একটা ফ্রেন্ড ছিল, তো ওর ফ্রেন্ডের নাম পারভেজ। তো পারভেজ সহ 2 জন আসতেছিল। তো পারভেজ বলে, দোস্ত এখন তো রাত হয়ে গেছে, প্রায় 12টা বাজে, তুই আজকে আমার বাসায় থেকে যা। তো বলে, দোস্ত না, থাকা যাবে না, আমার আগে করবে, বাসা তো পাশেই। তো বলে রাখি যে পারভেজের বাসা থেকে ওর বাসা যাইতে মাত্র 20 মিনিট টাইম লাগে আর কি। তো বলে যাইতে পারবো। তবে ভেবে দেখ, অনেক রাত কিন্তু, ভয় পাবি আবার। না, কিচ্ছু হবে না। তো এই বলে ওখান থেকে রওনা দেয়। তো দেওয়ার পর ও একটু ওর পারভেজের বাসা থেকে প্রায় 10-15 মিনিট হাঁটার পর ওর কেমন জানি একটু গা শিরশির করছে, হঠাৎ করে লোম দাঁড়া যাচ্ছে, একটু ভয় কাজ করছে। তো ও ভাবলো একা একা আসতেছি, আর সে সময় শীতকাল ছিল, জি। যদিও ফেব্রুয়ারির শেষের দিকে একটু হালকা ঠান্ডা থাকে, আর উত্তরবঙ্গে তো এমনিতেই অনেক প্রচুর ঠান্ডা। তো ও বললো যে হয়তো বা সোয়েটার নিয়ে আসি নাই, হয়তো বা এরকম ফিল হচ্ছে। বাট ও ওখান থেকে জাস্ট যত স্টেপ সামনে যাচ্ছে তত ওর ভয়টা জেগে বসছে ওর বডিতে, কেমন যেন ফিল হচ্ছে। তো আসলে ভাই, ওকে বাসা আসতে হলে একটা বাসঝাড় ক্রস করতে হয় ফার্স্ট অফ অল। যখন ও বাসঝাড়টা কাছে আসে, তো দেখতেছে বাসঝাড়গুলো অটোমেটিক দুলছে। তো ভাবলো এখন কোনো ঝড় নেই, কোনো কিছু না, ওয়েদার অনেক কুল, তারপরে কেন এত বাসটা নড়ছে বা সামথিং লাইক। তো ও ওটা মাথা না নিয়ে, ও মাদ্রাসা স্টুডেন্ট, একটু বুঝতে পারছে যদি এত রাত, হয়তো তার সামথিং ইজ রং, একটা প্রবলেম হতে পারে। দেন তারপরে ও আরেকটু যখন সামনে এগোচ্ছে, তো সামনে যখন এগোচ্ছে, একটা বড় বট গাছটাকে আবার ক্রস করতে হবে। তো রাসেল ভাই, বট গাছটার কাছে যখন আসে, হঠাৎ করে বড় একটা ডাল
ডালটা অনেক কাঁচা ছিল, ওর সামনে ভেঙে পড়ে। ওর প্রায় হচ্ছে 2 হাত সামনে ভেঙে পড়ে, আর একটু হলো ওর মাথায় পড়তো। তো ও খুবই এটা নিয়ে খুবই ভয় পাচ্ছে। তো এত রাত্রে গ্রামের লোকজন দেখা যায় 7টার মধ্যে সে ঘুমিয়ে পড়ে। তো ও ভাবলো যে চিল্লাচিল্লি করলেও কেউ শুনবে না। তো তারপরে ও যেহেতু মাদ্রাসা স্টুডেন্ট, ও একটু মানে দোয়া জানে, ওগুলা মনে মনে করছে। তো এখনো ভাবলো যদি আমি এই রাস্তা আমার জন্য খুবই রিস্কি হয়ে যাচ্ছে, তো আমি একটা বাইপাস ইউজ করতে পারি। দেন ও কি করলো যে বাইপাসটা ইউজ করে রাসেল ভাই ও তাড়াতাড়ি বাসায় দিতে পারবে। তো ভাবলো যে আমি ভিতর দিয়ে যাই, তাড়াতাড়ি যেতে পারবো আর কি। তখন ও টার্ন নেয় হচ্ছে বাইপাস রোডের দিকে। দেন যখন যাওয়া শুরু করে, তো রাসেল ভাই ও আর একটু যেহেতু পাকা রাস্তা থেকে কাঁচা রাস্তায় তাকে নামতে হবে, তো কাঁচা রাস্তাটা নামার পর সে ফিল করতে পারছে যে একটা হাসি, অট্ট একটা হাসি। তো তারপরে ও জোরে জোরে দোয়া পড়তে শুরু করে আর বলতে থাকে, দেখ আমি তোর কোনো ডিস্টার্ব করছি না, সো দেখ তুই আমাকে ডিস্টার্ব করিস না, আর তুই ভালো করে জানিস আমি তোর কি করতে পারি। তো রাসেল ভাই তারপরে হাসিটা আরো বেশি হচ্ছে। তো একটা টাইমে ওর হাসিটা রাসেল ভাই ওর সামনের দিকে শুরু হলো। এর আগে হচ্ছে ওর পিছনের দিকে হাসিটা হচ্ছিল, বাট এখন সামনের দিক চলে যাচ্ছে। যতই যাচ্ছে হাসিটার আওয়াজ আরো তীব্রতর হচ্ছে। তো তারপরে ও একটা সময় দেখলো যে একটা অনেক বিকট সামনে এসে হাসতেছে, জিবাটা অস্বাভাবিক বড় ছিল, আর চোখ দিয়ে প্রায় হচ্ছে মানে রক্ত ঝরছে এরকম একটা ফেস, আর চেহারাটা প্রচন্ড ব্ল্যাক ছিল। ও আবারও বলে যে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তুই চলে যা। রাসেল ভাই ওদের একটা হুজুর ছিল, তো হুজুর ওদেরকে একটা দোয়া শিখায় আর একটা টেকনিক শিখায় দিয়ে বলে যে তোমরা যখন কোনো খারাপ আত্মার সম্মুখীন হবা, তোমরা যদি রাস্তায় ধুলা পাও, তো ওই ধুলা হাতে নিয়ে বাম হাতে নিয়ে ডান হাতের বুড়া আঙ্গুল চেপে ধরে যদি তোমরা এই সূরাটা পাঠ করো, তাহলে খারাপ আত্মার প্রভাব তোমাদের কাছ থেকে চলে যাবে। তো বলে দেখ আমি কি শুরু করব? তখন ও হাসিটা একটু কমতে শুরু করে। তো ভাবলো হয়তো বা চলে গেছে, কিন্তু আর একটু সামনে যাওয়ার পর রাসেল ভাই ও দেখলো জাস্ট একটা হোয়াইট কালার একটা কাপড় জাস্ট রাস্তার এই প্রান্ত থেকে ও প্রান্ত পড়ে আছে, জাস্ট কাপড় না, কাপড়ের মধ্যে লাশ অন্য কিছু জড়ানো এই টাইপের ছিল। তারপরে সে ভাবলো যা এবারে এইটাকে লাথি দিব। ও যখন এই কথা ভাবে রাসেল ভাই, তখন দেখলো যে কাপড়টা অটোমেটিক রোল হচ্ছে আর শূন্যে ভাসছে। ও তারপরে প্রচন্ড ভয় পাচ্ছে। তারপর দোয়া যেটুকু পারে সে পড়ে তার বাসা কাছে চলে আসতে পারে। তখন বাসায় দৌড়ে যে দরজা নক করে আম্মু খুলে দেয়। তো ওর অবস্থা এমন ছিল যে পুরো বডি ঘেমে গেছে, চোখ অনেক বড় বড় লাল হয়ে গেছে। তো আম্মু বলে এই অবস্থা কেন, শীতের সময় কি দৌড়েছি? না আম্মু আমি এখন শাওয়ার নিব। বলছে যে এত রাতে শাওয়ার কেন নিবি? না আমার শাওয়ার দরকার আছে, আমি শাওয়ার নিতে হবে। তো রাসেল ভাই ও শাওয়ার নেওয়ার আগে ও যখন ওর বেডরুমে যায়, তো যাওয়ার পর ওখান থেকে টাওয়েল নিবে, নেওয়ার সময় দেখে ঘড়িতে যেখানে ওর আসতে লাগতো 20 মিনিট টাইম, সেখানে 1 ঘন্টা 20 মিনিট টাইম লেগে। তখন ভাবে তাহলে 1 ঘন্টা সে কোথায় ছিল। সে যে প্রথমে বাঁশঝাড়ের যে একটা প্রবলেম ক্রিয়েট হলো ওটা ফেস করলো, দেন হচ্ছে বট গাছ, দেন হচ্ছে ওই যে বিকট চেহারার যে ফেসটা, দেন হচ্ছে কাপড়। এটা ক্রস তো এত টাইম লাগার কথা না, তার 1 ঘন্টা 20 মিনিট টাইম লেগে গেছে।